প্রিয় স্টুডেন্ট, একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আশা করি ভালো রয়েছে। এর আগের দিন যা আলোচনা হয়েছিল তার পরের টুকু থেকেই আজকের আলোচ্য বিষয়। এর আগের দিন আলোচনা হয়েছিল যে ভূগোল কখন থেকে সৃষ্টি হয়েছে বা জন্মলাভ করেছে, এর জনককে, ভূগোল কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন, আর ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে। বিশেষ করে এর আগের দিন আলোচনা হয়েছিল ভূগোলের প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো নিয়ে। প্রাকৃতিক ভূগোলের শাখার সেই সাংশটুকু বাকি ছিল, যেটা হচ্ছে জীব ভূগোল সম্পর্কে। এই জীব ভূগোল কাকে বলে বা জীব ভূগোলে কি আলোচনা হয়, তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকেই জানো যে জীব হচ্ছে প্রকৃতিরই সন্তান। সে উদ্ভিদ হোক, প্রাণী হোক, এই উদ্ভিদ প্রাণীর বন্টন, বংশ বিস্তার কখন উৎপত্তি লাভ করেছে, এর কিভাবে ধ্বংস হচ্ছে, কিভাবে মৃত্যু হচ্ছে, এই পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীর কিভাবে ক্রম বিকাশ হচ্ছে, ধীরে ধীরে মানে এর চেঞ্জ কিভাবে হচ্ছে, এইগুলি নিয়েই কিন্তু আলোচনা করে। এই জীব ভূগোলেরই কতগুলি ছোট ছোট অংশ রয়েছে। দেখো, উদ্ভিদ ভূগোল বা যাকে ইংরেজিতে বলা হয় প্ল্যান্ট জিওগ্রাফি। এই উদ্ভিদ ভূগোল একটি সায়েন্সের একটি পার্ট, যাকে বলা হয় বটানি। তোমরা হয়তো শুনে থাকবে, ইংরেজিতে বটানি বলা হয়, বা সায়েন্সের অংশ হিসেবে এই উদ্ভিদকে নিয়ে আলোচনা করে যে অংশটা, সেটাকে বলা হয় বটানি। ভূগোলের যে অংশটা, সেটা আলোচনা করে যে কোনো একটি অঞ্চলের উদ্ভিদ আলাদা সত্তা লাভ করে কেন, বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ কিভাবে বিকাশ লাভ করে, উদ্ভিদের বিকাশ কিভাবে হয়েছে, উদ্ভিদের বিভিন্ন স্তরের বন্টন, বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জলবায়ুতে বিভিন্ন ধরনের উদ্ভিদ বিকাশ লাভ করে। মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ, তারপরে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে, নাতিশীতোষ্ণ উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য, এই পর্ণমোচী অরণ্য, এগুলো যে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে বিকাশ লাভ করে, এগুলির বন্টন, এগুলি কিভাবে উৎপত্তি লাভ করে, কোন ধরনের মৃত্তিকায় বিকাশ লাভ করে, এই বিভিন্ন ধরনের উদ্ভিদের শ্রেণী বিভাগ, এইগুলি সম্পর্কে আলোচনা করে উদ্ভিদ ভূগোল। এরপরে আসি প্রাণী ভূগোল। এই প্রাণী ভূগোলকে ইংরেজিতে বলা হয় অ্যানিম্যাল জিওগ্রাফি। অ্যানিম্যাল জিওগ্রাফি, প্রাণী ভূগোল তোমরা বুঝতেই পারছো, এগুলো খুব সহজ, ঠিক এইরকম করে পরীক্ষাতে আসবে। প্রাণী তো বিভিন্ন রকমের হয়, প্রাণী তো মানুষ হই, বিভিন্ন ধরনের যে পশু পাখি রয়েছে, যতগুলি জীব আছে, মানে চলমান জীব, যে বিভিন্ন অঞ্চলে যে প্রাণীগুলি বন্টিত রয়েছে, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের প্রাণীর কিন্তু মিল নেই, অমিল রয়েছে। প্রত্যেকটা দেশে একই রকমের প্রাণী নেই, এবং প্রাণীর বৈচিত্র্যতা বেশি রয়েছে আফ্রিকার দেশগুলিতে, আফ্রিকায়, তারপরে ব্রাজিলে রয়েছে। যে কোথাও দেখবে আমাদের এলাকাতে গরু, ছাগল, ভেড়া, বন্যগুলো বলতে গেলে সাপ, ব্যাঙ, শেয়াল। কিন্তু যখন সুন্দরবনে যাবে, সেখানকার চিত্র কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে, হরিণ দেখতে পাবে, কুমির দেখতে পাবে। এই যে বিভিন্ন প্রাণীর বন্টন, বিভিন্ন প্রাণীর ক্রম বিকাশ, বিভিন্ন জায়গাতে প্রাণীগুলি ধীরে ধীরে কমে যাওয়ার কারণ কি, প্রাণীর বংশ বিস্তার, প্রাণীর মাইগ্রেশন বা পরিব্রাজন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ, ঋতুভিত্তিক স্থানান্তরণ, এই সমস্ত অংশগুলো নিয়ে প্রাণী ভূগোল আলোচনা করে। আবার প্রাণীর
দেখবে যে কতগুলি প্রাণীকে ভাগ করা হয়, যেমন বিপদ আপন্ন প্রাণী বা নিশ্চন্ন নিশ্চন্ন প্রায় প্রাণী, বিলুপ্ত প্রায় প্রাণী, এই ধরনের প্রাণীগুলি ভাগ করা হয়। এই অংশগুলো কিন্তু প্রাণী ভূগোলে অন্তর্গত। তারপরে রয়েছে মানব বাস্তুবিদ্যা বা হিউম্যান ইকোলজি, যাকে ইংরেজিতে বলা হয় হিউম্যান ইকোলজি। এই হিউম্যান ইকোলজি কিন্তু মোস্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট। মানে হিউম্যান মানে কি? মানব, মানুষ। আমরা যেখানে বসবাস করছি, যে পরিবেশে বসবাস করছি, আমাদের কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বসবাস করতে হয়। যদি আমরা কোনো একটি প্রাকৃতিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পারি, সেখানে কিন্তু আমাদের বসবাসের অযোগ্য স্থান বলে বিবেচিত হয়। যেমন দেখবে শহরের মানুষের কাজকর্ম আলাদা, গ্রামের মানুষের কাজকর্ম আলাদা, আবার গ্রামের হিসাবে আবার ভাগ থাকে। যদি দেখা যায় নদী পার্শ্ববর্তী গ্রাম, তাদের কিন্তু মানে সবসময় সম্পর্কিত নদীর সঙ্গে সম্পর্কিত, নদী থেকে মাছ ধরা, নদী পার্শ্ববর্তী স্থানে কৃষি কাজ করা, নদীর জল পান করা, তাদের সম্পর্কটা কিন্তু নদীর সঙ্গে। যদি কেউ জঙ্গলে বসবাস করে, তাহলে বনভূমির সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠবে। কেউ যদি কৃষি জমির আশেপাশে বাস করে, কৃষিভিত্তিক গ্রাম হয়, সেটা কৃষিকাজের উপর ভিত্তি করে গড়ে উঠবে। এই যে মানুষের যে বন্ধন প্রকৃতির সঙ্গে, ইন্টারলিঙ্কেজ বা রিলেশন, এই ইন্টারলিঙ্কেজ বা রিলেশনটাই আলোচনা করে হিউম্যান ইকোলজি। ইকো মানে কি? বাস্তু। ইকো মানে বাস্তু, বা আমি যেখানে বসবাস করছি, আমি একটি মিথস্ক্রিয়ার মাধ্যমে বসবাস করে থাকি। প্রত্যেক মানুষের উচিত পরিবেশের সঙ্গে বেঁচে থাকার, মিথস্ক্রিয়ার মাধ্যমে বেঁচে থাকা। এর জন্য কি করতে হবে? পরিবেশের যথাসম্ভব পরিবেশে কম করে দূষণ করতে হবে। পরিবেশের যে সমস্ত অপ্রয়োজনীয় কাজগুলো আমরা করে থাকি, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া উচিত। বা পরিবেশ দূষণ করে এমন কোনো কাজ করা চলবে না, যাতে পরিবেশ নষ্ট হয়। বা আমার বাড়ির আশেপাশে যে সমস্ত যে উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, এইগুলির সঙ্গে আমাকে সমন্বয় সাধন করে চলতে হবে। ধরো বাড়ির আশপাশ খুব পরিষ্কার, তাহলে তুমি যদি সবসময় গাছপালা না থাকলে অক্সিজেন পাবে না। গাছপালা না থাকলে পশু পাখি আসবে না, পাখি আসবে না, বিভিন্ন ধরনের যে আরো যে সমস্ত জীবগুলো, যে ফড়িং, প্রজাপতি, এগুলো ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে। আবার আমরা হয়তো সাপ দেখলেই মেরে থাকি। সাপ কিন্তু একটা প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জীব। এটা অবশ্যই মানে সাপকে মেরে ফেলা ঠিক নয়। পৃথিবীতে কোনো জীবই অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনেই রয়েছে এবং মানুষের স্বার্থেই কিন্তু আছে। হয়তো কোনো একটা জীব সাময়িকভাবে মানুষের ক্ষতি সাধন করলেও পরবর্তীতে সে হয়তো বিরাট একটি সমস্যার সমাধান হয়ে দাঁড়ায়। তারপরে দেখো পরিবেশ ভূগোল, যাকে ইংরেজিতে বলা হয় এনভায়রনমেন্ট জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এই পরিবেশ ভূগোল কিন্তু অতি গুরুত্বপূর্ণ, যেটা একটু আগে বললাম। এই পরিবেশ ভূগোল মূলত আলোচনা হয় পরিবেশ দূষণ কি কি প্রকারে হয়, মানুষ কি কি প্রকারে করে, এই পরিবেশ দূষণ করলে ভবিষ্যতে সভ্যতা কোন দিকে যাবে বা কোন দিকে যাচ্ছে, যে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের ফলে যে প্রাণী এবং উদ্ভিদ মণ্ডলীর প্রভাব পড়ছে, এইগুলি নিয়ে আলোচনা করে। আর বিশেষ করে মানুষের সঙ্গে পরিবেশের স্বচ্ছতার ভাবগুলি তুলে ধরে। পরিবেশকে কি করে বাঁচানো যায়, এই পরিবেশকে টিকিয়ে রাখতে গেলে মানুষের সঙ্গে এই পরিবেশের সম্পর্কটা কেমন হওয়া উচিত, এই পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্ট জিওগ্রাফি সম্পর্কে এই এনভায়রনমেন্ট জিওগ্রাফিতে বা পরিবেশ ভূগোলে আলোচনা করা হয়। মানে পরিবেশ ভূগোল বই খুললেই দেখতে পাবে যে পরিবেশের বিভিন্ন রকমের যে দূষণ, এই দূষণ থেকে রক্ষা পেতে বিভিন্ন প্রকার প্রতিকার আমাদের কি কি করতে হবে, পরিবেশের সঙ্গে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, বা পরিবেশকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কি কি ধরনের পদ্ধতিগুলো প্রয়োগ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো এনভায়রনমেন্ট জিওগ্রাফিতে আলোচনা হয়। এরপরে আসি মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল কি? মানুষ হচ্ছে প্রকৃতির সন্তান।
এই মানুষ ছাড়া হয়তো মনে হয় এখন পরিবেশটা অ্যালোন মনে হবে বা একাকী মনে হবে। মনে হচ্ছে যেন এই ঈশ্বর মানুষের জন্যই পৃথিবীতে এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, আর আমরাই এই মানুষেরাই এই প্রকৃতির উপর নির্ভর করে কতগুলি বিষয় বা কাজকর্ম করে থাকি। এই কাজকর্মগুলোই নিয়ে আলোচনা করে মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলের একজন জনক রয়েছে, যার নাম র্যাটজেল। র্যাটজেলকে বলা হয় মানবীয় ভূগোলের জনক। তা মানবীয় ভূগোল কি নিয়ে আলোচনা করে? এখানে দেখো নিম্নে যতগুলো অংশ লেখা রয়েছে, জনসংখ্যা, জনবসতি, সামাজিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, তারপরে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, চিকিৎসা, ভূগোল চিন্তন। আর অ্যাকচুয়ালি সরাসরি মানুষ এই সমস্ত ভূগোলকে বা মানুষের কার্যাবলীর মাধ্যমে যে সমস্ত ভূগোল উৎপত্তি লাভ করেছে, সরাসরি যে সমস্ত কার্যাবলী বা বিষয়বস্তু মানুষের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত, এমন ধরনের ভূগোলগুলো কিন্তু মানবীয় ভূগোলের অন্তর্গত। দেখো প্রথমে দেখো জনসংখ্যা ভূগোল। এটা কিন্তু তোমরা দশম শ্রেণীতে কিছুটা পড়েছ। দশম শ্রেণীর ভারতীয় ভূগোলের কিছুটা শেষের অংশে জনবসতি, জনসংখ্যা সম্পর্কে। যে জনসংখ্যা ভূগোলে কি আলোচনা হয়? জনসংখ্যা ভূগোলে আলোচনা হয় জনসংখ্যার ব্যাপারে। ধরো তোমাকে একটা জনসংখ্যা ভূগোলের বই দেওয়া হবে, সেখানে কি দেখতে পাবে জনসংখ্যার ধরন, জনসংখ্যার মোট জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যার মধ্যে কতজন, জনসংখ্যার বিভিন্ন ধরনের আরো তথ্য, যেমন জনসংখ্যার কতজন মহিলা, কতজন পুরুষ, কতজন বিভিন্ন ধরনের জন্ম, মৃত্যু, জনসংখ্যার বন্টন বা ডেনসিটি, এই ধরনের বিষয়গুলো তুমি কিন্তু জনসংখ্যা ভূগোলের বইতে দেখতে পাবে। অ্যাকচুয়ালি জনসংখ্যা বা মানুষজন সম্পর্কে গণনা করা, এই গণনার বিষয়গুলি যে মানুষের শুরু থেকে নিয়ে এবং ভবিষ্যতে মানুষের এই বিভিন্ন ধরনের যে প্যাটার্ন, যে মানে প্রতিনিয়ত চেঞ্জ হতে রয়েছে, জনসংখ্যার পরিমাণ, জন্ম হার, মৃত্যু হার, এই মানুষের পরিব্রাজন, একটি স্থান থেকে মানুষ অন্য স্থানে যায় কেন, এই ধরনের বিষয়গুলো বস্তুগুলো নিয়ে আলোচনা করে জনসংখ্যা ভূগোল, যাকে ইংরেজিতে বলা হয় পপুলেশন জিওগ্রাফি। আর এই জনসংখ্যা ভূগোলের জনক বলা হয় ম্যালথাস। এই ম্যালথাসই বলেছিলেন একটা কথা, যে এখন ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে পৃথিবীর জনসংখ্যা। আমরা জনসংখ্যা কমাতে বিভিন্ন রকমের টেকনিক ইউজ করে থাকি, যেমন ওয়ান চাইল্ড পলিসি, টু চাইল্ড পলিসি, বা আরো যে বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে, জনসংখ্যাকে কন্ট্রোল করে থাকি। এই ম্যালথাস বলেছেন জনসংখ্যা কন্ট্রোল করার দরকার মানুষের দরকার নেই, জনসংখ্যা প্রকৃতি নিজেই কন্ট্রোল করে নিতে পারবে। জনসংখ্যা ধীরে ধীরে যখন বাড়তে থাকবে, তখন দেখা দিবে অনাহার দেখা দিবে, খাদ্য সংকট দেখা দিবে, রোগ দেখা দিবে, বন্যা দেখা দিবে, আরো কিছু দুর্ঘটনা বা দুর্যোগ দেখা দিবে। এই জনসংখ্যা প্রচুর হারে জনসংখ্যা মরবে, আবার জনসংখ্যা কমবে, আবার জনসংখ্যা বাড়বে। এই হারে জনসংখ্যা কখনো বাড়বে, কখনো জনসংখ্যা কমবে। ঠিক মানে প্রকৃতি নিজে জনসংখ্যাকে কন্ট্রোল করে নেবে। তোমরা এখন বুঝতে পারছো যে করোনা মহামারী এসছে, এইরকম ধরনের মহামারী মাঝে মধ্যে আসবে, আর জনসংখ্যাকে প্রচুর মানুষ এই মহামারীর ফলে মৃত্যুবরণ করবে, এই জনসংখ্যা আবার নিজে থেকে কন্ট্রোল হয়ে যাবে। এরকম তিনি একটা থিওরি দিয়েছিলেন, জনসংখ্যা প্রকৃতিকে কন্ট্রোল করার, নিজেকে কন্ট্রোল করার দরকার নেই, জনসংখ্যা প্রকৃতি নিজেই কন্ট্রোল করে নেবে। এক সময় বেশি হারে জনসংখ্যা হবে, পরিবেশ দূষণ হবে, পরিবেশ দূষণ হলে অসুখ আসবে, মহামারী আসবে, অনাহার আসবে, প্রচুর সংখ্যক মানুষ একসঙ্গে মারা যাবে, আবার জনসংখ্যা নিজে থেকেই কন্ট্রোল হয়ে যাবে। তিনি এই কথাটা বলেছিলেন। যাই হোক, এই কথাটা কতটা যুক্তিযুক্ত সেটা পরবর্তীতে বা তোমরাই সেটা নিজের মধ্যে ভেবে দেখো। তারপরে জনবসতি ভূগোল, যাকে ইংরেজিতে বলা হয় সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্ট মানে হচ্ছে জনবসতি। এই জনবসতি ভূগোলে কি আলোচনা করা হয়? দেখো, যে জনবসতি মানে কি, বাড়ি ঘরের ধরন,
বসত বাড়ির ধরন। তোমরা দেখবে যে গ্রামের বসত বাড়ি কিরকম, শহরে যাবে শহরের বসত বাড়ি কিরকম, আবার গ্রামের মধ্যে ভাগ রয়েছে। তোমরা জঙ্গলে যখন বাড়ি যাবে সেখানকার বাড়িগুলির ধরন আলাদা। আবার যখন তোমরা হয়তো পাহাড়ি অঞ্চলে যাবে সেখানে দেখবে কাঠের বাড়ি, মানে সিমেন্টের বা ইটের তৈরি বাড়ির পরিমাণ খুবই কম থাকবে। কৃষিভিত্তিক গ্রামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই লতা পাতা ছাউনি দিয়ে তৈরি হবে। তো এই মানে বিভিন্ন জায়গার জনবসতি বা মানুষের জনবসতির ধরনগুলো আলাদা হয় কেন? যে শহরে দেখবে বহুতল বাড়ি, বেশি পাকা বাড়ি, বেশিরভাগই পাকা বাড়ি বা সবটাই পাকা বাড়ি, গ্রামের গুলো অর্ধ পাকা অর্ধ কাঁচা, গ্রামের রাস্তাঘাট কাঁচা। তো এই গ্রাম্য ভূগোল, পৌর ভূগোল বা শহরে ভূগোল বা আরবান জিওগ্রাফি, এই কতগুলি পার্ট রয়েছে এই জনবসতি ভূগোলে। জনবসতিতে আলোচনা করে জনবসতির ধরনটা মানে কিরকম, জনবসতিটা দেখতে কিরকম। দেখবে জনবসতিগুলো শহরের রাস্তার ধারে গড়ে ওঠে, গ্রামেও কিছু রাস্তার ধারে গড়ে ওঠে। গ্রামের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা গোষ্ঠীবদ্ধভাবে গড়ে ওঠে। কোনো একটা কুয়োকে তার এখন হয়তো দেখা গেল সব জায়গায় জল পাওয়া যায়, আগের দিনে গড়ে উঠেছিল বিশেষ করে কুয়োকে আশ্রয় করে চারপাশে, কোনো একটা নদী পুকুরকে আশ্রয় করে তার চারপাশে, কোনো একটা বড় মন্দিরকে বা মসজিদকে তার আশ্রয় করে তার চারপাশে গড়ে উঠেছিল গোষ্ঠীবদ্ধ জনবসতি। ও গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত, কোথাও কোথাও জনবসতির পরিমাণ বেশি কেন, কোথাও জনবসতির পরিমাণ কম কেন, কোথায় জনবসতিগুলি রেখা আকারে গড়ে উঠেছে, কোথায় জনবসতিগুলো বৃত্তাকার আকারে গড়ে উঠেছে, কোথায় আবার জনবসতিগুলো চারকোনা আকার হয়ে গড়ে ওঠে, কোথায় টি আকৃতির হয়ে, কোথায় ওয়াই আকৃতির হয়ে। এই যে বিভিন্ন আকৃতির হয়ে জনবসতিগুলি গড়ে ওঠে রাস্তার ধারে ধরো রাস্তা যদি থাকে, রাস্তার ধারে পাশে রৈখিক আকৃতির হয়ে গড়ে উঠবে। রাস্তাটা যদি এইভাবে চারকোনা থাকে তাহলে চারকোনা জনবসতি গড়ে উঠবে। যদি দুটো রাস্তা ধরো দুটো রাস্তা, একটা রাস্তা যেতে যেতে একটা রাস্তাটা দুই ভাগে বিভক্ত হচ্ছে, তাহলে এইরকম ভাবে ওয়াই আকৃতির জনবসতিগুলি গড়ে উঠবে। জনবসতিগুলি কিন্তু আলোচনা করে জনবসতির ধরন, জনবসতির বন্টন, জনবসতির অ্যাকচুয়ালি প্যাটার্ন, এবং জনবসতিগুলো আলাদা আলাদা প্রকৃতির হয় কেন, এই রকম বিষয়বস্তুগুলো নিয়ে জনবসতি ভূগোল আলোচনা করে। সামাজিক ভূগোল, এই সামাজিক ভূগোলকে ইংরেজিতে বলা হয় সোশ্যাল জিওগ্রাফি। এই সামাজিক ভূগোল বা সোশ্যাল জিওগ্রাফিতে কি আলোচনা হয়? বিশেষত এই সামাজিক ভূগোলে আলোচনা হয় মানুষের গোষ্ঠী, জাতি, ধর্ম, মানুষের শ্রেণীবিভাগ মানে কি, মানুষের যে স্তর রয়েছে, মানুষের জাতিগত স্তর, জাতিগত বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আমরা হয়তো শুনে থাকবো ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলমান, বাঙালি, পাঞ্জাবি, পাকিস্তানি, ভারতীয়, এই যে বিভিন্ন প্রকৃতির স্তর। মানুষের সামাজিক প্রক্রিয়া মানে কি প্রক্রিয়ায় একে অপরের সঙ্গে আমরা মেলামেশা করি, সামাজিক মেলবন্ধন, এই কতগুলি বিষয় কিন্তু আলোচনা করা হয় সামাজিক ভূগোলে। আবার বলছি মানুষের গোষ্ঠী, একটি গোষ্ঠী থাকে বা সমাজ গড়ে ওঠে। আমরা প্রত্যেকের গ্রামে একটি করে আলাদা আলাদা সমাজ রয়েছে, সামাজিক রীতিনীতি রয়েছে, ধর্ম রয়েছে, জাতি রয়েছে, সামাজিক প্রক্রিয়া রয়েছে, জাতির ধরন রয়েছে। এই বিষয়গুলি নিয়ে অ্যাকচুয়ালি সমাজকে নিয়ে, সমাজে আমরা যে চলাফেরা করি, এই চলতে গিয়ে বা সমাজের সঙ্গে মিশতে গিয়ে যে সমস্ত প্রক্রিয়াগুলো বা যে সমস্ত বিষয়ে আমরা মুখোমুখি হই, এই সমস্ত সবকিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় সামাজিক ভূগোলে। এর সঙ্গে সঙ্গে আরেকটা রয়েছে সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোলটাও কিন্তু সামাজিক ভূগোলের একটি অংশ। আসলে এখানে সংস্কৃতি মানে কি, যাকে ইংরেজি বলা হয় কালচারাল জিওগ্রাফি। এই সংস্কৃতি মানে কি? এই সংস্কৃতি হচ্ছে যে যখন কোনো একটি মানুষ তার সমাজে বসবাস করবে, তার কিছু নিয়ম নীতি, আচার আচরণ, তার শিক্ষা, তার অভ্যাস, তার পারদর্শিতা, সে কতটা কাজ করতে পারে, কিভাবে করে, তার মানে কিছু আত্মবিশ্বাস, কুসংস্কার, যা কিছু রয়েছে, যে একটি সমাজ থেকে শিখে বা অর্জন করে, এই সমস্ত সবকিছু বিষয় কিন্তু সাংস্কৃতিক ভূগোলের অন্তর্গত। আবার বলি
যে এই সাংস্কৃতিক ভূগোলটা কি। সাংস্কৃতিক ভূগোলটা হলো সেটাই হচ্ছে মানে একটা চিন্তাধারা, একটা মানুষের একটা মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা, তার শৈল্পিক কাজকর্ম, তার পারদর্শিতা, ধর্মটাও কিন্তু এর ভিতরে আছে, ভাষাটাও এর ভিতরে আছে, তার শিক্ষা, সে কি শিখেছে, তার নৈতিকতা, সে কতটা নীতিবদ্ধ, তার কুসংস্কার, তার পারদর্শিতা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এই সাংস্কৃতিক ভূগোল। একটু দেখো, আমাদের সংস্কৃতি আর পশ্চিমাদের সংস্কৃতি বা যে ইউরোপের দেশগুলো রয়েছে এদের সংস্কৃতিগুলো কিন্তু আলাদা। আমাদের সংস্কৃতি একটু দেখবে যে আমাদের সাধারণত পোশাকের দিক দিয়ে আমাদের সংস্কৃতিটা কিরকম। আমাদের সংস্কৃতি ছিল ছেলেদের ধুতি আর পাঞ্জাবি, আর আমরা যে এখন প্যান্ট শার্ট পরি এটা কিন্তু পশ্চিমাদের বা ইউরোপিয়ানদের সংস্কৃতি, কোট প্যান্ট। তারপরে খাদ্য অভ্যাস, এটাও একটা হতে পারে সাংস্কৃতিক দিক দিয়ে। ভাষা, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা একটা সংস্কৃতি, আমাদের সংস্কৃতি বাংলা ভাষায় আমাদের শিখিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, যেমন ইংরেজরা ইংরেজিতে কথা বলে, ওদের ওটা সংস্কৃতি, সংস্কৃতিতে এসছে। এই শিক্ষার দিক দিয়ে কিন্তু সংস্কৃতি মানে এই শিক্ষা দীক্ষায় সংস্কৃতি কিন্তু মানে সংস্কৃতি অনুসারে মানুষকে কিন্তু মানে কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন পশ্চিমাদের কথায় আসি, ওরা কিন্তু আমাদের থেকে অনেকটাই বেশি সংস্কার করায়, ওরা কুসংস্কার কম বিশ্বাস করে, ওরা কর্মশীল বা কর্মঠ ব্যক্তি, আর আমরা অনেকটাই অলস ব্যক্তি। আমাদের সংস্কৃতি অলসতায় আমাদেরকে ঠেলে দিয়েছে। আমাদের শিক্ষা দীক্ষার স্তর এই পশ্চিমাদের থেকে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে। তা আমাদের যে অভ্যাসগুলো, সাংস্কৃতিক কার্যকলাপগুলো আমাদের কিন্তু জীবনে বা আমাদের যে বংশ পরম্পরায় কিন্তু প্রভাব পড়ছে। এইগুলি সম্পর্কে নিয়ে আলোচনা করে সাংস্কৃতিক ভূগোল। যে একটা মানুষ তার পরিবেশে বেঁচে থাকতে গেলে বা সামাজিক মেলবন্ধনের সঙ্গে বেঁচে থাকতে গেলে তাকে কি কি ধরনের মানে সাংস্কৃতিক পরায়ণ হতে হয়, আর যে বিভিন্ন স্তরে পৃথিবীর বিভিন্ন স্থানের সংস্কৃতি বিভিন্ন রকম কেন এবং কিভাবে উৎপত্তি লাভ করেছে, কোথাকার ভাষা কিরকম, কোথাকার কালচার কিরকম। যেমন দেখবে যে মরুভূমি অঞ্চলের যে সমস্ত লোকজন থাকবে তারা কিন্তু অনেকটাই নিষ্ঠুর পরায়ণ হবে, কারণ তারা খাদ্যের অভাব, জলের অভাব। আবার যেমন যেখানে জলের অভাব রয়েছে, জলের পর্যাপ্ততা রয়েছে, যেমন আমাদের এই এলাকায় খাবারের অভাব নেই, এই সমস্ত উষ্ণ আর্দ্র বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মানুষ বা সমভূমি অঞ্চলের মানুষ কিন্তু অলস টাইপের হবে, বা পার্বত্য অঞ্চলের মানুষ কর্মঠ হবে বা কাজের দিক দিয়ে পটু হবে, কেন তাদের খাদ্য জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়। এই সমস্ত বিষয়গুলি নিয়ে সাংস্কৃতিক ভূগোল আলোচনা করে। এরপরে আসি ঐতিহাসিক ভূগোল বা হিস্টোরিক্যাল জিওগ্রাফি। তোমরা হিস্টোরি সম্পর্কে জানো যে অতীতের বিষয়বস্তুগুলো আলোচনা করে। তে এই যে মানুষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বা বর্তমান পর্যন্ত যে সমস্ত কার্যকলাপ করছে, যেমন বলি ধরো একটা শহর গড়ে উঠেছে, ধীরে ধীরে শহরের অঙ্গসংস্থান চেঞ্জ হচ্ছে, দিন দিন রাস্তাঘাট বাড়ছে, বাড়িঘর তৈরি হচ্ছে। এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করবে এই ঐতিহাসিক ভূগোল। যেমন গ্রামের ধীরে ধীরে অঙ্গসংস্থান চেঞ্জ হচ্ছে, গ্রামের কার্যাবলীর ধরন চেঞ্জ হচ্ছে, দিনের দিন কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং একটা ভূমিরূপ হয়তো 10,000 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে। এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু ঐতিহাসিক ভূগোল আলোচনা করে। তারপর অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি, এই পার্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, ভূগোলের মোস্ট অফ দ্য মানে ইম্পর্টেন্ট পার্ট। এই অর্থনৈতিক ভূগোলের বিশেষ করে মানুষের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা হয়। অর্থনৈতিক ভূগোল যখন কোনো একটা বই খুলবে তখন দেখবে যে অর্থনৈতিক কার্যাবলী কত রকমের। অর্থনৈতিক কার্যাবলীগুলো সরাসরি প্রকৃতির সঙ্গে থাকে, যেমন চাষবাস করা, কিছু উন্নত থাকে যেমন শিক্ষক, নার্স, ডাক্তার, তারপরে রয়েছে কিছু ইঞ্জিনিয়ার, প্রফেসর, বৈজ্ঞানিক, কিছু পরামর্শদাতা, এইরকম ধরনের ইকোনমিক কার্যাবলীগুলি রয়েছে। এর অ্যাকচুয়ালি আমরা পরিবেশে বা মানে সমাজে বেঁচে থাকতে গিয়ে যত রকমের
জীবন ধারণের জন্য যত রকমের কাজকর্মগুলো করে থাকি সেইগুলি অর্থনৈতিক কার্যাবলীর ভিতরে পড়ে বা অর্থনৈতিক ভূগোল নিয়ে আলোচনা করে। এর ভিতরে আরো ছোট ছোট পার্ট রয়েছে, কৃষি ভূগোল রয়েছে, শিল্প ভূগোল রয়েছে, পরিবহন ভূগোল রয়েছে। এই ভূগোলগুলো রয়েছে মানে অ্যাকচুয়ালি শিল্প, কৃষি, মানুষের যে এই ধরনের কাজকর্মগুলো বা পরিবহন রিলেটেড যে সমস্ত কাজকর্ম যার দ্বারা আমরা কোনো কিছু উপার্জন করে থাকি, এই সমস্ত কাজকর্মগুলো নিয়ে এই অর্থনৈতিক ভূগোল আলোচনা করে। তারপরে আসি চিকিৎসা ভূগোল। এটি একটি নতুন চিকিৎসা ভূগোল বা মেডিকেল জিওগ্রাফি। এটা কিন্তু মানে একাধিক এই ভূগোলের নতুন একটা পার্ট। দেখবে যে বিভিন্ন সময়ে পৃথিবীতে মহামারী এসছে, রোগ এসছে, ছড়িয়েছে, কিভাবে ছড়িয়েছে, কখন কখন এসছে এবং মানুষের এর থেকে বাঁচতে গেলে ভবিষ্যতে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করছে চিকিৎসা ভূগোলে। যে বর্তমানে করোনা সমস্যা, এটাও কিন্তু চিকিৎসা ভূগোলের অন্তর্গত। তোমরা হয়তো জেনে থাকবে যে চিকিৎসা 1920 সালেও একটি এরকম ধরনের মহামারী কিন্তু এসছিল। তো এই ধরনের মহামারী কিভাবে আসে, কি কি রোগ হয়, কিভাবে মানুষকে এফেক্ট ফেলে, কতটা মানুষ এফেক্টেড হয়, কতটা মানুষ মরে, কতটা আবার তারা হয়তো মানে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়, এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করবে চিকিৎসা ভূগোল। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভূগোল চিন্তন বা জিওগ্রাফিক্যাল থট। এটি একটি নতুন বিষয়। নতুন বিষয় হলেও এটা কিন্তু শুরু থেকে ভূগোল চিন্তন বা ভূগোল চিন্তা মানে কি? ভূগোলকে নিয়েই যারা চিন্তা করে, এই ভূগোল কিভাবে আসলো, ভূগোল কিভাবে আত্মপ্রকাশ করলো এবং ভূগোলকে ধীরে ধীরে আরো কি করে বৃহত্তর করা যায়, যারা ভূগোলকে নিয়ে সবসময় চিন্তা করতে থাকে। প্রথম ভূগোল কি আলোচনা করতো? ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের ভূমিরূপের বর্ণনা আলোচনা করতো। এখন ধীরে ধীরে ভূগোল কোথায় গেছে দেখেই বুঝতে পারছে ভূগোল কতগুলি বিষয় নিয়ে ধীরে ধীরে আলোচনা করছে। এগুলো ধীরে ধীরে মানে ভূগোল চিন্তার ফলেই, মানুষের চিন্তার কারণেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো ধীরে ধীরে ভূগোলের অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো কাজকর্ম কি আগে ছিল না? ছিল, মানে যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই ছিল, কিন্তু ভূগোলের অন্তর্গত ছিল না। যারা চিন্তা করেছে, চিন্তা করে 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 এই ভূগোলটাকে সমৃদ্ধ হতে সাহায্য করেছে। কি করে এই ভূগোলটা সমৃদ্ধ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করছে ভূগোল চিন্তন। এই ভূগোল চিন্তন নিয়ে কারা চিন্তা করে? যারা চিন্তা করে তাদেরকেই বলা হয় জিওগ্রাফার বা ভৌগোলিক। বিভিন্ন ভৌগোলিকের নাম তোমরা শুনলে, হেকাটিয়াস, টলেমি, এরাটোস্থেনিস, গ্যালিলিও, র্যাডজেল, আরো কতগুলি শুনবে, উইলিয়াম হার্ভে, ডেভিড হার্ভে, পেং, WM ডেভিস, অনেকগুলি শুনবে তোমরা একাদশ আর দ্বাদশ শ্রেণীতে। তারা ভূগোলকে সমৃদ্ধ করছে, ধীরে ধীরে ভূগোলকে বৃহত্তর রূপ দান করছে, ধীরে ধীরে ভূগোলকে স্বচ্ছ করছে। যারা ভূগোল নিয়ে চিন্তা করে, ভূগোলের পরিধিকে থেকে ধীরে ধীরে বাড়াচ্ছে। এইভাবে ভূগোলকে নিয়ে চিন্তা করে যে শাখাটি, সেটাকে বলা হয় ভূগোল চিন্তন। যাই হোক, তোমাদের প্রথম চ্যাপ্টারের মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তার ধরন সম্পর্কে একটু বলছি, মন দিয়ে শোনো। এখান থেকে 5 মার্কের প্রশ্ন বা 7 মার্কের আসবে না, ম্যাক্সিমাম 1 মার্কেরই প্রশ্ন, মানে 1 মার্কেরই প্রশ্ন হবে, দুটো হতে পারে, একটা হয়তো মাল্টিপল চয়েসে থাকবে, একটা এসএকিউতে থাকতে পারে। কিভাবে প্রশ্নগুলো আসবে কয়েকটা বলছি শোনো। ভূগোলের জনক কাকে বলা হয়? হেকাটিয়াসকে। ভূগোল কথাটি কে প্রথম ব্যবহার করেন? এরাটোস্থেনিস। এরকম করে ভূগোল কাকে বলে বা ভূগোলের সংজ্ঞা দাও, এরকম করে চাইতে পারে। মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? র্যাডজেলকে বলা হয়। জনসংখ্যা ভূগোলের জনক কাকে বলা হয়? ম্যালথাসকে বলা হয়। এইরকম করে কয়েকটা চাইতে পারে যে ভারতের আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? আধুনিক ভূগোলের জনক কিন্তু 2 জন। একজন হচ্ছে, এর আগের দিনই বলেছিলাম, একজন হচ্ছে হামবোল্ট আর রিটার। এরা দুজন হচ্ছে আধুনিক ভূগোলের জনক। বলতে পারে প্রণালীবদ্ধ ভূগোলের জনককে বা সিস্টেমেটিক জিওগ্রাফির জনক হামবোল্ট, আর রিজিওনাল জিওগ্রাফি বা যাকে বলে আঞ্চলিক ভূগোলের জনক রিটার। একটা প্রশ্ন 1 মার্কে আসতে পারে, ক্ষেত্র বহুত্ববিদ্যা কি? ক্ষেত্র বহুত্ববিদ্যা কি?
ক্ষেত্র বহুত্ববিদ্যা। ক্ষেত্র বহুত্ববিদ্যা কিন্তু এই রিটার যে আঞ্চলিক ভূগোলের কথা বলেছেন, আঞ্চলিক পদ্ধতিতে বা আঞ্চলিকতার ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন বিষয়ে আলোচনা করা বা রিজিওনাল জিওগ্রাফির কথা, এই রিজিওনাল জিওগ্রাফি বা এই আঞ্চলিক ভূগোলটাই হচ্ছে ক্ষেত্র বহুত্ববিদ্যা। ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে স্থান, বহুত্ব মানে কি? বিভিন্ন স্থান। যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা স্থানকে ছোট ছোট আকারে ভেঙে আলাদা আলাদা করে তার অধ্যয়ন করা। যেমন তোমরা দশম শ্রেণীতে পড়েছো ভারতের ভূগোল, ভারতের ভূগোলটা ভারতকে নিয়ে আলোচনা করেছে। নবম শ্রেণীতে পড়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কে, ওটা কিন্তু পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা করেছে, এটা সারা বিশ্বকে আলোচনা করেনি। যেহেতু পশ্চিমবঙ্গের বিষয়বস্তু আলাদা, ভারতের বিষয়বস্তু আলাদা, তা ভারতকে জানতে গেলে ভারত বিষয় একটা জেনারেল নিয়ম বুঝতে পারবে না, ভারতকে নিয়ে আলোচনা করতে হবে। পশ্চিমবঙ্গকে জানতে গেলে পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গ সম্পর্কে ভালো করে জানতে পারবে। এই ধারণা দিয়েছেন রিটার। তো ক্ষেত্র বহুত্ববিদ্যা কি? পৃথিবীর বিভিন্ন স্থানকে যখন ছোট ছোট আকারে ভেঙে ছোট ছোট এককে যদি আলাদা আলাদা করে ভেঙে যখন আলোচনা করা হয়, এই বিদ্যাটাকেই বলা হয় ক্ষেত্র বহুত্ব বিদ্যা। এর জনক রিটার। আসলে রিটার এর জনক নয়, আঞ্চলিক ভূগোলের জনক, কিন্তু এই আঞ্চলিক ভূগোলটাই ক্ষেত্র বহুত্ব বিদ্যার মধ্যে পড়ে। আর একরকম করে প্রশ্নগুলো আসতে পারে, ধরে বললো জনসংখ্যার ধরন, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার মৃত্যু, এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে কোন ভূগোল, এইরকম করে আসতে পারে। বা জনসংখ্যা ভূগোল অবভিয়াসলি অ্যান্সারটা হবে, বলতে পারে। আবারও আসতে পারে অন্যরকম করে, যে ভালো ধরো যে একটা মৃত্তিকার উৎপত্তি, মৃত্তিকার ক্লাসিফিকেশন, মৃত্তিকার বন্টন নিয়ে আলোচনা করে কোন ভূগোল, এটা হবে পেডোলজি। পেডোলজি বলতে পারে মৃত্তিকার স্বাভাবিক উদ্ভিদের জন্ম কোন মৃত্তিকা কিভাবে হবে, স্বাভাবিক উদ্ভিদের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যগুলো কিভাবে কেমন হবে, এই ধরনের ভূগোল কোন ভূগোল নিয়ে আলোচনা করে, এটা হবে এডাফোলজি। অ্যাকচুয়ালি মৃত্তিকা ভূগোলের এটা একটা পার্ট। বলতে পারে যে জনবসতির ধরন, জনবসতির অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, জনবসতির বন্টন নিয়ে আলোচনা করে কোন ভূগোল, এটা হবে জনবসতি ভূগোল অবভিয়াসলি। মানুষের সঙ্গে পরিবেশের ইন্টারলিঙ্কেজ বা আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে মানবীয় মানুষের বাস্তুসংস্থা নিয়ে আলোচনা করে কোন ভূগোল, তাহলে এটা আনসারটা হবে হিউম্যান ইকোলজি বা মানবীয় বাস্তুসংস্থান বা বাস্তুবিদ্যা। তারপরে আরো এইভাবে করতে পারে কত রকম প্রশ্ন, যে মানচিত্র অঙ্কন বিদ্যার সম্পর্কে বলতে পারে, যে পৃথিবীর কোন একটি স্থানের যখন ছক কাগজে বা যেটা মানুষ পৃথিবীর কোনো একটি স্থানের চিত্র অঙ্কন করতে যে টেকনিক বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ড্যাশ বলে। অবশ্যই অ্যান্সারটা হবে কার্টোগ্রাফি বা মানচিত্র অঙ্কন বিদ্যা। এরকম করে প্রশ্নগুলো 1 মার্কের আসবে, খুব সহজেই অ্যান্সার দিতে পারবে। আর ঠিক এইরকম যতটি ভূগোল রয়েছে এই ভূগোলগুলি সম্পর্কে একটু তোমরা নিজের বই থেকে দেখে নাও, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। এরপরের দিন দ্বিতীয় চ্যাপ্টার শুরু হবে।